নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আমরা ডব্লিউবিসিএস 2022-23-এর যে সিরিজ আলোচনা করছিলাম, আজ তার ডে 21। আর আমরা মৌলিক অধিকার আলোচনা করছিলাম ইন্ডিয়ান পলিটি থেকে। মৌলিক অধিকারের ফার্স্ট পর্বে আমরা আমাদের আর্টিকেল 13 থেকে আর্টিকেল 18 পর্যন্ত আলোচনা করেছি। আজ আর্টিকেল 19 টু আর্টিকেল 24 পর্যন্ত আমরা ডিটেলসে জানবো, আর আমাদের বেস হবে এম লক্ষ্মীকান্ত। এর বেসিসে আমরা এগিয়ে চলবো। এরপরে আমরা আর্টিকেল 25 থেকে একেবারে 30 পর্যন্ত আলোচনা করবো এবং তারপরে আমরা আর্টিকেল 32 আলোচনা করার মাধ্যমে এই ফান্ডামেন্টাল রাইট শেষ করবো এবং তারপর ধীরে ধীরে আমরা এগিয়ে যাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার পূর্বে এগিয়ে চলো, এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ ইম্পর্টেন্ট লেকচারের পিডিএফ আপনারা পেয়ে যাবেন, স্পেশালি কারেন্ট অ্যাফেয়ার্সের। আর এগিয়ে চলো 2.0 এই চ্যানেলে আপনারা জেনারেল সায়েন্সের সমস্ত রকমের লেকচার পাবেন এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো আর্টিকেল 19। আর্টিকেল 19-এ আমাদের 6টি সাধারণত ইম্পর্টেন্ট প্রভিশন বলা রয়েছে। আর্টিকেল 19-এ সাধারণত 6টি ইম্পর্টেন্ট প্রভিশন বলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে 6টি প্রভিশনগুলোতে কী বলা রয়েছে। 1 নম্বরে বলা হচ্ছে সিটিজেন্স হ্যাজ রাইটস টু কমেন্ট। একজন ব্যক্তির তার বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার থাকবে। আর মনে রাখবেন, সংবাদপত্রের স্বাধীনতা কিন্তু এরই অন্তর্গত। অর্থাৎ একজন ব্যক্তির তার নিজের রাইট থাকবে, এটা তার ফান্ডামেন্টাল রাইট হবে যে সে যে কোনো রকম কথা বলতে পারে, তার বাক স্বাধীনতা থাকবে, সে তার নিজের মতামত প্রকাশ করতে পারবে। এগুলো কিন্তু তার ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে এবং এটা আর্টিকেল 19-এর মধ্যে পড়ে। 2 নম্বর দেখুন কি বলছে, উইদাউট ওয়েপেন পিপল ক্যান গ্যাদার এনিহোয়ার। অর্থাৎ শান্তিপূর্ণভাবে, অর্থাৎ নিরস্ত্রভাবে, হাতে কোনো রকম অস্ত্র থাকবে না, এই অবস্থায় যে কোনো মানুষ কিন্তু যে কোনো গ্যাদারিংয়ে অর্থাৎ যে কোনো জনসমাবেশে অংশগ্রহণ করতে পারে। 2 নম্বর প্রভিশনে এটা বলা রয়েছে, উইদাউট এনি ওয়েপেন মানুষ যে কোনো গ্যাদারিংয়ে জয়েন করতে পারে। 3 নম্বর প্রভিশন কী বলছে, পারমিশন টু স্টার্ট এ অ্যাসোসিয়েশন। অর্থাৎ একটি অ্যাসোসিয়েশন, যার অর্থ সংঘ বা সমিতি, যে কোনো একটি অ্যাসোসিয়েশন বা সংঘ বা সমিতি গঠনের অধিকার কিন্তু যে কোনো ব্যক্তির থাকবে। মনে রাখবেন, এর দ্বারাই কিন্তু কোনো রকম সংঘ বা সমিতিতে যোগদান করার অধিকার যেমন থাকে, তেমনই কিন্তু এই আর্টিকেলের দ্বারা, আর্টিকেল 19-এর দ্বারা সেই সংঘ বা সমিতিতে যোগদান না করার অধিকারও থাকে। আপনি চাইলে যোগদান করতে পারেন, এটা আপনার ফান্ডামেন্টাল রাইট, এবং আপনি চাইলে যোগদান নাও করতে পারেন, এটাও আপনার ফান্ডামেন্টাল রাইট। আর এই আর্টিকেল 19-এর দ্বারাই, এই আর্টিকেলের দ্বারাই কিন্তু এটাকে প্রোভাইড করা হয়েছে। 4 নম্বর কী বলছে দেখুন, অল হ্যাভ দ্য রাইটস টু গো এনিহোয়ার ইন ইন্ডিয়া উইদাউট পারমিশন। আপনার ভারতবর্ষের অন্তর্গত, ইন্ডিয়ান টেরিটরির অন্তর্গত যে কোনো জায়গায় যাওয়ার পারমিশন রয়েছে। তবে এর আগে কাশ্মীরের কিছু কিছু জায়গায় যাওয়ার পারমিশন ছিল না। বর্তমানেও কিন্তু নর্থ ইস্টের কিছু স্টেট রয়েছে যেখানে কিন্তু আপনার যাওয়ার পারমিশন নেই, সেখানে আপনার স্পেশাল পারমিশন নিতে হবে, তবেই কিন্তু আপনি সেখানে যেতে পারবেন। কিন্তু অন্যত্র ভারতের সমস্ত জায়গায় কিন্তু আপনি উইদাউট এনি পারমিশন যেতে পারবেন। এটা কিন্তু আর্টিকেল 19-এর আন্ডারে পড়ে। আর্টিকেল 19-এর 5 নম্বর প্রভিশন কী বলছে, অল হ্যাভ দ্য রাইটস টু লাইভ এনিহোয়ার ইন্ডিয়া। আপনার যে কোনো জায়গায়, ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনার বসবাস করার, স্বাধীনভাবে বসবাস করার অধিকার রয়েছে। কিন্তু আমি একটু আগে বললাম, এর আগে কাশ্মীরে আর্টিকেল 370 উঠে যাওয়ার আগে কাশ্মীরে কিন্তু বসবাস করা যেত না, কিন্তু বর্তমানে যাবে। কিন্তু এখনও নর্থ ইস্টের স্টেটগুলোতে কিন্তু, এবং যেখানে স্পেশালি শিডিউল ট্রাইব রয়েছে এবং তাদের জন্য জায়গা স্পেসিফাইড করা রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু আপনি গিয়ে স্বাধীনভাবে থাকতে পারবেন না। আসামের কিছু অঞ্চল রয়েছে, অরুণাচল প্রদেশ, এইসব জায়গায় কিন্তু আপনাকে পারমিশন নিতে হবে। উইদাউট পারমিশন আপনি এখানে থাকতে পারবেন না। নেক্সট দেখুন, এবং 6 নম্বর প্রভিশন কী বলছে দেখুন, অল হ্যাভ দ্য রাইটস টু ডু বিজনেস জব এনিহোয়ার ইন ইন্ডিয়া। আপনার যে কোনো জায়গায়, ভারতবর্ষের যে কোনো জায়গায় বৃত্তি, পেশা এবং ব্যবসা বাণিজ্য করার কিন্তু অধিকার রয়েছে। তবে কিছু কিছু স্টেট রয়েছে, যেমন একটু আগেই বললাম নর্থ ইস্টের কিছু স্টেট রয়েছে, এই স্টেটগুলোতে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য করতে গেলেও পারমিশন লাগতেও পারে। তার কারণে আমি বললাম, কারণ আপনার বিজনেসের ওপর সেটা ডিপেন্ড করছে, আপনি কী টাইপের বিজনেস করতে চান। স্পেশালি নর্থ ইস্টের কিছু স্টেটে মূল্যবান কিছু কাঠ পাওয়া যায়, আপনি সেই কাঠের বিজনেস করতে পারেন না, তো সেগুলো কিন্তু গভর্নমেন্ট রেস্ট্রিক্ট করে দিয়েছে। তো এই হচ্ছে আর্টিকেল 19-এর 6টা প্রভিশন। আরেকবার রিপিট করে দিচ্ছি। 1 নম্বরে বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার। 2 নম্বরে শান্তিপূর্ণ এবং নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। 3 নম্বরে সংঘ বা সমিতি গঠনের অধিকার। মনে রাখবেন, এই সংঘ বা সমিতি গঠন করার অধিকার যেমন আছে, আবার সংঘ বা সমিতিতে যোগদান না করার অধিকারও কিন্তু এই আর্টিকেল দেয়। ভারতের সর্বত্র চলাফেরা করার অধিকার এই আর্টিকেল দেয়। ভারতের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করার অধিকার দেয়। যে কোনো বৃত্তি বা পেশা বা বিজনেস করার রাইট কিন্তু আপনাকে এই আর্টিকেল দেয়। তবে এখান থেকে আপনাদের মনে রাখতে হবে আর্টিকেল 44।
সরি আর্টিকেল নয়, অ্যামেন্ডমেন্ট 44th অ্যামেন্ডমেন্ট 1978 আমাদের 42তম সংবিধান সংশোধনী 1976 হয়েছিল এবং 44তম সংবিধান সংশোধনী 1978 হয়েছিল। তবে মনে রাখবেন সম্পত্তির অধিকারকে কিন্তু এই 44তম সংবিধান সংশোধনী 1978 সালের মাধ্যমে বাদ দেওয়া হয়েছিল এই প্রভিশনগুলোর থেকে। তো এই হলো আর্টিকেল 19, অনেকটা ক্লিয়ার হয়ে গেল আশা করছি আর্টিকেল 19। নেক্সট আমরা জানবো আর্টিকেল 20। আর্টিকেল 20তে কী কী রয়েছে দেখা যাক। দেখুন আর্টিকেল 20তে এক কথায় বলতে গেলে আর্টিকেল 20 আপনাকে প্রোভাইড করছে দোষী সাব্যস্ত হওয়া ও শাস্তি পাওয়ার থেকে সুরক্ষা। অর্থাৎ আপনি কোনো রকম দোষ করেননি অথবা যে দোষের জন্য আগে শাস্তি পেয়ে গেছেন সেই দোষের জন্য আপনি শাস্তি পেতে পারেন না, এই রকম 3টি ইম্পর্ট্যান্ট প্রভিশনের কথা বলেছে। যার মধ্যে 3টি প্রভিশনের প্রথমটি হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টো ল, 2 নম্বর হচ্ছে ডাবল জেরোপ্যাডি, 3 নম্বর হচ্ছে সেলফ ইনক্রিমিনেশন। যার প্রথম হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টো ল, এটা প্রথমে একটু অ্যানালাইসিস করে দিই, তার আগে আমি আর্টিকেল 20 আর একটু ক্লিয়ার করে দিই। দেখুন আর্টিকেল 20তে বলা হয়েছে, দেখুন গভর্নমেন্টের বিভিন্ন অফিসিয়াল যাদের হাতে পাওয়ার রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার রয়েছে, পুলিশ সার্ভিস যারা করে তাদের হাতে একটা নির্দিষ্ট পাওয়ার থাকে, তারা সেই পাওয়ার ইউজ করে আপনাকে কিন্তু আরবিটারি বা অবাধ কোনো রকম এবং অতিরিক্ত এক্সেসিভ কোনো রকম শাস্তি প্রদান করতে পারে না। আপনার সাথে ধরুন কোনো একটা পুলিশ অফিসিয়ালের একটা মানে ব্যক্তিগত সমস্যা রয়েছে, সে আপনার ওপর জোর করে কোনো রকম আরবিটারি বা এক্সেসিভ শাস্তি প্রদান করতে পারে না, সেই আপনার সাথে যে প্রবলেমটা ছিল সেটাকে ইস্যু করে। তো এই যে আর্টিকেল 20 এটা কিন্তু এই রিলেটেড 3খানা প্রভিশন দিয়েছে, যার মধ্যে প্রথম হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টো ল। এর অর্থ কী? এক্স পোস্ট ফ্যাক্টো আইন নয়, এই রকম আইন ভঙ্গের অপরাধে কোনো ব্যক্তিকে কিন্তু কেবলমাত্র প্রচলিত আইন অনুসারেই শাস্তি প্রদান করা যেতে পারে। অর্থাৎ কি এক্স পোস্ট ফ্যাক্টো ল অর্থাৎ কিছু বিশেষ যে অ্যাক্ট, বিশেষ যে প্রভিশন, সেগুলো না হলে যে কোনো আইন ভঙ্গের অপরাধে আপনাকে কিন্তু সিম্পল যে আইনগুলো রয়েছে প্রত্যেকের জন্য যে আইনটা পেশ করা হবে, যে আইনটা ইস্যু করা হবে, সেই আইন অনুযায়ী কিন্তু আপনাকে শাস্তি দেওয়া যেতে পারে। অন্যথায় আপনাকে কিন্তু অন্য রকম কোনো আইন এর ওপর বেস করে শাস্তি দেওয়া যেতে পারে না। ধরুন আপনি একটা ক্রাইম করেছেন, সিভিল ক্রাইম করেছেন, সিভিল প্রসিডিওর চলছে আপনার ওপর কোনোভাবেই কিন্তু ক্রিমিনাল প্রসিডিওর জারি করা যেতে পারে না। এটা কিন্তু আমি কোর্টের বেসিসে বললাম না, আমি এটা বললাম দোষী সাব্যস্ত এবং শাস্তি পাওয়া থেকে সুরক্ষা প্রদানের ক্ষেত্রে। এটা হলো এক্স পোস্ট ফ্যাক্টো ল, এখানে কিন্তু এটাই বলা রয়েছে। নেক্সট ডবল জেরোপ্যাডি কথার অর্থ কী? যে কোনো ব্যক্তি একবারের বেশি কিন্তু একই অপরাধের জন্য শাস্তি পেতে পারে না। ধরুন একজন ব্যক্তি সে মার্ডার হয়েছে, তাকে মার্ডার করার দায়ে একজন জেলে গেছে, কিন্তু আসলে দেখা গেছে যে ব্যক্তি মার্ডার হয়েছে, বিভিন্ন মুভিতে আপনারা এই টাইপের স্টোরি দেখতে পাবেন, যে ব্যক্তি মার্ডার হয়েছে সেই ব্যক্তি কিন্তু আদেও মার্ডার হয়নি, জাস্ট নাটক করেছিল মার্ডার হওয়ার, এবং এই ব্যক্তি একবার জেল খেটে ফেলেছে। এই ব্যক্তি যদি দ্বিতীয়বারের জন্য এই ব্যক্তিকে খুন করে, তাহলে কিন্তু একটু ভেবে দেখুন একই অপরাধের জন্য দ্বিতীয়বার কিন্তু সে শাস্তি পাবে না। তবে পুলিশ কিন্তু এখানে প্রিভেন্টিভ ডিটেনশনের ব্যবস্থা করতে পারে, কিন্তু একই রকম বা একই শাস্তি কিন্তু দেওয়া যেতে পারে না। তবু আবার এখানে প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রেও প্রবলেম রয়েছে। প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রেও স্পেশাল পারমিশন কিন্তু লাগবে এই ক্ষেত্রে। তো ডবল জেরোপ্যাডি অর্থাৎ একই অপরাধের জন্য কিন্তু দুবার শাস্তি প্রদান করা যেতে পারে না। এটা জাস্ট মুভি স্টোরি আমি বললাম, কিন্তু অ্যাকচুয়ালি ধরুন একজন চুরি করেছে এবং তার অপরাধে তার 1 বছরের শাস্তি হয়েছে, সেই শাস্তি পাওয়ার পর সে কিন্তু আবার সেই চুরির জন্য দ্বিতীয়বারের জন্য শাস্তি পেতে পারে নয়। এটাই কিন্তু ডবল জেরোপ্যাডিতে বলা রয়েছে। 3 নম্বর রয়েছে দেখুন সেলফ ইনক্রিমিনেশনে কী বলা রয়েছে? নো সেলফ ইনক্রিমিনেশন অ্যাকচুয়ালি হবে নো সেলফ ইনক্রিমিনেশন। তো এখানে বলা হচ্ছে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে কিন্তু আদালতে সাক্ষী দিতে বাধ্য করা যেতে পারে না। সেই জন্য বিভিন্ন দেখবেন ওয়েব সিরিজ, বর্তমানে যে ওয়েব সিরিজ রয়েছে, বিভিন্ন রকম মুভি বার হচ্ছে রিসেন্টলি, তো এখানে দেখবেন উকিলের সামনে ছাড়া কিন্তু কোনো রকম যাকেই অ্যারেস্ট করা হোক না কেন কেউ কথা বলতে চায় না। তো কারণ কি, এই যে কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হলে সে কিন্তু তার নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য নয়, এবং পুলিশ তাকে যদি জোর করে সেই সাক্ষ্য কিন্তু গ্রহণ করা হবে না। তবে এটা কিন্তু সেলফ ইনক্রিমিনেশনের মধ্যে পড়ে, নো সেলফ ইনক্রিমিনেশনের মধ্যে পড়ে যাচ্ছে। তো আর্টিকেল 20 কিন্তু এই যে 3টি প্রভিশন আমি 3টি বললাম, অন্য কোনো রকম
যে অপরাধ করা হয়েছে সেই আইন যেটা নির্ধারণ করা রয়েছে, অন্য কোনো আইন তৈরি করে সেই আইনের বেসিসে কিন্তু তাকে শাস্তি দেওয়া যাবে না, তাকে এক অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যেতে পারে না, এবং তাকে কিন্তু তার নিজের বিরুদ্ধে কোনো রকম বয়ান দেওয়ার জন্য বাধ্য করা যেতে পারে না। এটাই আর্টিকেল 20-তে বলা রয়েছে। নেক্সট আর্টিকেল 21। দেখুন আর্টিকেল 21-এ কী বলা রয়েছে। আর্টিকেল 21-এর মধ্যে আর্টিকেল 21-এও কিন্তু পড়ে যায়। আর্টিকেল 21-এ যেটা কি প্রোভাইড করে, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 21-এ এটা কিন্তু প্রোভাইড করে আমাদের রাইট টু এডুকেশান। আর এই আর্টিকেল 21-এ এর অর্থ কী, এটা কিন্তু 21-এ কথার অর্থ হলো অ্যামেন্ডমেন্ট। তো এই যে আর্টিকেল 21-কে অ্যামেন্ড করা হয়েছিল 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তো তখন এই আর্টিকেল 21-এতে শিক্ষার অধিকার বা রাইট টু এডুকেশান যোগ করা হয়েছিল। আরেকবার রিপিট করছি, 86তম সংবিধান সংশোধন 2002 সালে পার্ট যে 3, আমাদের কনস্টিটিউশনের পার্ট 3 যেখানে ফান্ডামেন্টাল রাইট রয়েছে তার মধ্যেই কিন্তু আর্টিকেল 21-এতে রাইট টু এডুকেশান অ্যাড করা হয়েছিল। তবে এই রাইট টু এডুকেশানে কী বলা হয়েছে, রাষ্ট্র বা স্টেট 6 থেকে 14 বছরের যে কোনো শিশুর ক্ষেত্রে কিন্তু অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা করবে। এটাই কিন্তু রাইট টু এডুকেশনে বলা হয়েছে এবং আর্টিকেল 21-এতে এটা কিন্তু প্রোভাইড করা হয়েছে। আর্টিকেল 21-এর মাধ্যমেই কিন্তু এটা প্রোভাইড করা হয়েছে। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রভিশন আর্টিকেল 21-এর মধ্যে। এছাড়াও আর্টিকেল 21-এর যে ব্যক্তিগত যে প্রভিশনগুলো রয়েছে, ব্যক্তিগত প্রভিশন বলতে প্রাথমিক যে প্রভিশনগুলো ছিল সেগুলোর মধ্যে কী পড়ছে, তো এর মধ্যে কিন্তু অনেকগুলো প্রভিশন পড়ে যাচ্ছে। যেমন ধরুন সম্মানের সঙ্গে জীবনযাপন করার অধিকার রয়েছে, উপযুক্ত পরিবেশের অধিকার, দূষণমুক্ত জল ও বাতাসের অধিকার, বিপজ্জনক শিল্প থেকে সুরক্ষার অধিকার, বর্তমানে যেহেতু এগুলো মানা হয় না তো এগুলোর ভ্যালু একেবারেই নেই যাই বলতে গেলে, জীবিকার অধিকার, গোপনীয়তার অধিকার, আশ্রয়ের অধিকার, স্বাস্থ্যের অধিকার, একটু আগে যেটা বললাম রাইট টু এডুকেশন, 14 বছর বয়স পর্যন্ত বিনা বেতনে শিক্ষার অধিকার, বিনামূল্যে আইনি সাহায্য পাওয়ার অধিকার, তথ্যের অধিকার, রাইট টু ইনফরমেশন, তারপরে চুক্তিভুক্ত শ্রমের অর্থাৎ বন্ডেড লেবারের বিরুদ্ধে অধিকার, কারাবাসকালীন নির্যাতনের বিরুদ্ধে অধিকার। সেই জন্য দেখবেন হিউম্যান রাইটস ভায়োলেশন বলে একটা অর্গানাইজেশন রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে মুভিতেও আপনারা দেখতে পাবেন যে বলা হয় যে আপনি যদি জেলে থাকা কারোর ওপর অত্যাচার করেন, মানে কোনো পুলিশ অফিসার যদি অত্যাচার করে তাহলে কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশন এই যে অর্গানাইজেশন, এই টাইপের যে অর্গানাইজেশন রয়েছে তারা যেটা দেখে, তারা কিন্তু তাদের বিরুদ্ধে প্রোটেস্ট করতে পারে এবং কোর্টেও কিন্তু যেতে পারে। তারপর দ্রুত বিচার প্রক্রিয়ায় নিষ্পত্তির অধিকার, দেশ থেকে বিতাড়িত না হওয়ার অধিকার, সম্মানের সঙ্গে মৃত্যুর অধিকার, এগুলো কিন্তু আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 21 রয়েছে। তো এক কথায় যদি বলতে গেলে আর্টিকেল 21-এ কী রয়েছে, জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার এবং আপনার বেঁচে থাকার অধিকারও কিন্তু এই যে আর্টিকেল 21-এর মাধ্যমে রয়েছে। দেখুন এখানে আর্টিকেল 21-কে প্রোভাইড করা রয়েছে, কী কী রয়েছে দেখুন, রাইট টু শেল্টার, রাইট টু মেডিকেল কেয়ার, রাইট টু ফুড, রাইট টু লাইভলিহুড, রাইট টু প্রাইভেসি, রাইট টু হেলথ এনভায়রনমেন্ট, এগুলো কিন্তু আর্টিকেল 21-এর মধ্যে সব কিছুই রয়ে গেছে। তো নেক্সট আর্টিকেল 22। এক কথায় বলতে গেলে আর্টিকেল 22 বলে গ্রেপ্তারি ও আটক হওয়া থেকে সুরক্ষা। গ্রেপ্তারি এবং আটক হওয়া থেকে সুরক্ষা। বিফোর অ্যারেস্টিং দ্য পারসন, দ্যাট পারসন শুড নো দ্য রিজন ফর অ্যারেস্টিং। এর মধ্যে কিন্তু অনেক প্রভিশন রয়েছে। গ্রেপ্তারি আটক হওয়া থেকে সুরক্ষা তো একটু আগে আমরা একটা পড়লাম, আর্টিকেল 20-র মাধ্যমে দোষী সাব্যস্ত হওয়া এবং শাস্তি প্রদত্ত হওয়া থেকে সুরক্ষা। কিন্তু আর্টিকেল 22 এবং 20-র মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে। তার কারণ দেখুন এখানে প্রথম যে প্রভিশনে বলা হচ্ছে, দেখুন বিফোর অ্যারেস্টিং দ্য পারসন, সে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার পূর্বে তাকে একটা ওয়ারেন্ট দেখাতে হয়। এটাও আপনারা মুভিতে দেখেছেন যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার পূর্বে তাকে একটা ওয়ারেন্ট দেখাতে হবে, ওখানে লেখা থাকবে কেন আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে, আর এটা কিন্তু তাকে জানাতেই হবে। আর এটা আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 22 আমাদের ফান্ডামেন্টাল রাইটের মাধ্যমে আমাদেরকে প্রোভাইড করছে। তো এর মাধ্যমে আর্টিকেল 22-র মাধ্যমে আর কী কী প্রভিশন অ্যাড করা হয়েছে, তো এখানে যুক্তিসঙ্গত কারণ না দেখিয়ে বা না জানিয়ে কোনো ব্যক্তিকে আটক করে রাখা যায় না বা গ্রেপ্তার করা যায় না। গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে আটক করা ব্যক্তিকে নিকটবর্তী যে ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট, সেখানকার আদালতে কিন্তু হাজির করতে হবে। মনে রাখবেন এখানে যাতায়াতের সময় এবং ছুটির দিনগুলি কিন্তু বিবেচনা করা হবে না। ধরুন আপনাকে শনিবার রাত্রিবেলা আটক করা হলো, সেখানে কিন্তু আপনাকে রবিবার সারা দিন 24 ঘন্টা পার হয়ে গেলেও আপনাকে কিন্তু জেলে থাকতে হবে, অর্থাৎ পুলিশ কাস্টডিতে থাকতে হবে এবং তারপর দিন সোমবারে কিন্তু আপনাকে তোলা হবে সেখানে। শনিবার যদি কোনো দিন ছুটির দিন থাকে সেখানে কিন্তু শুক্রবারে রাতে আপনাকে গ্রেপ্তার করা হলে সেটা কিন্তু আপনাকে আবার সেই সোমবারে সেখানে কিন্তু দুদিন আপনাকে থাকতে হতে পারে, এই টাইপের কিন্তু বলা রয়েছে। অর্থাৎ যাতায়াতের সময় এবং ছুটির দিনগুলো কিন্তু বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া ওই ব্যক্তিকে কিন্তু অতিরিক্ত সময়ের জন্য আটক করে রাখা যাবে না। আর আটক করা ব্যক্তিকে কিন্তু উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, আর এখান থেকে কিন্তু বঞ্চিত করা যেতে পারে না। তো এইগুলোই কিন্তু আর্টিকেল 22-তে বলা রয়েছে। তো আর্টিকেল
44-এ সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু নিবর্তনমূলক আটকের সময়সীমা কমিয়ে 2 মাস করা হয়েছে। তো এটি একটু বলে দিই কি, আপনারা যদি এম লক্ষ্মীকান্ত দেখেন তা ওখানেই দেখবেন প্রথম প্যারাতেই রয়েছে 2 টাইপের ডিটেনশনের কথা বলা রয়েছে। একটা হচ্ছে পুনিটিভ ডিটেনশন আর একটা হলো প্রিভেন্টিভ ডিটেনশন। আর্টিকেল 22-তে 2 টাইপের ডিটেনশনের কথা বলা রয়েছে, একটি হচ্ছে পুনিটিভ ডিটেনশন আর একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। তো পুনিটিভ ডিটেনশন কথার অর্থ কী? পুনিটিভ ডিটেনশন লক্ষ্মীকান্ত অনুযায়ী আমি যদি লাইন বাই লাইন পড়ি, সেটার অর্থ হলো পুনিটিভ ডিটেনশন ইজ টু পানিশ এ পারসন ফর অ্যান অফেন্স কমিটেড বাই হিম আফটার ট্রায়াল অ্যান্ড কনভিকশন ইন এ কোর্ট। অর্থাৎ ধরুন আপনি একটা ক্রাইম করলেন, সেই ক্রাইমটা আদালতে প্রমাণ করা হলো, তারপরে আপনাকে ডিটেনশন দেওয়া হলো, এটাই কিন্তু হচ্ছে পুনিটিভ ডিটেনশন। কিন্তু আপনি যে কোনো একটা অপরাধ করতে পারেন সেই আশঙ্কায় ধরুন কাউকে গ্রেপ্তার করা হলো এবং আপনি যাতে সেই ক্রাইমটা করতে না পারেন সেই আশঙ্কায় আপনাকে গ্রেপ্তার করা হলো, এটাই কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশন। আগে থেকে প্রিভেন্ট করা হচ্ছে এটাকে। তো এই হচ্ছে পুনিটিভ ডিটেনশন এবং প্রিভেন্টিভ ডিটেনশন। এর আগে কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশন এর সময়সীমা কিন্তু বেশি ছিল অনেকটা, কিন্তু বর্তমানে এই প্রিভেন্টিভ ডিটেনশনের সময়সীমা মাত্র 2 মাস করা হয়েছে। অর্থাৎ 2 মাসের বেশি কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশনের মাধ্যমে কোনো ব্যক্তিকে আটকে রাখা যাবে নয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পুনিটিভ ডিটেনশন এবং প্রিভেন্টিভ ডিটেনশনের পরীক্ষায় কিন্তু ডিরেক্টলি স্টেটমেন্ট বেসিসে কোশ্চেন আসতে পারে। এটা ডব্লিউবিসিএস মেন্স, ইউপিএসসি প্রিলিমস আসার চান্স কিন্তু খুব বেশি এই কোশ্চেনটা। নেক্সট দেখুন আর্টিকেল 23 এবং 24। আমরা আর্টিকেল 19 থেকে 22-এর মাধ্যমে স্বাধীনতার অধিকারগুলো দেখেছি। এবার আমরা আর্টিকেল 23 এবং 24-এর মাধ্যমে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, অর্থাৎ আমাদের আর্টিকেল 23 এবং 24-এ বলছে শোষণের বিরুদ্ধে অধিকার, সেটা সম্পর্কে আমরা জানবো। দেখুন আর্টিকেল 23 এবং আর্টিকেল 24 আমাদের শোষণের বিরুদ্ধে অধিকার, অর্থাৎ আমাদের বিরুদ্ধে কিন্তু যে শোষণগুলো হয় সেই শোষণগুলো থেকে বাঁচার অধিকার কিন্তু দিয়েছে আর্টিকেল 23 এবং আর্টিকেল 24। তো আর্টিকেল 24 কী বলছে? আর্টিকেল 23 কী বলছে? আর্টিকেল 23 বলে মানুষ ক্রয় বিক্রয় এবং বেগার খাটানো কিন্তু নিষিদ্ধ করতে হবে। এখানে দেখুন প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান, অর্থাৎ মানুষের ক্রয় বিক্রয় এবং ফোর্স লেবার, অর্থাৎ জোর করে যে বেগার খাটানো সেটাকে কিন্তু বন্ধ করতে হবে। দিস আর্টিকেল প্রহিবিটস দ্য ট্রাফিক ইন হিউম্যান বিং অ্যান্ড ফোর্স লেবার। প্রভিশন অফ compulsory services article 23. Under this article the state can force people to do compulsory service for public purposes. এটা একটু পরে বলছি, প্রথমে এটা বলে নিই। তো দেখুন ধরুন কোনো ব্যক্তিকে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে, এটা কিন্তু আর্টিকেল 23 প্রোটেস্ট করছে, আর্টিকেল 23 এটাকে প্রহিবিট করছে। আর্টিকেল 23-এর মাধ্যমে সেই ব্যক্তি কিন্তু কোর্টের দ্বারস্থ হতে পারে, তাহলে কিন্তু কোর্ট তাকে রক্ষা করবে। এবং কোনো ব্যক্তিকে ধরুন জোর করে কোনো একটা কাজ করানো হচ্ছে, তাকে কোনো রকম স্যালারি না দিয়ে, তাকে টাকা না দিয়ে বেগার খাটানো হচ্ছে, তখনই কিন্তু যে ব্যক্তি বেগার খাটছে সে কিন্তু কোর্টের দ্বারস্থ হতে পারে, সে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থও হতে পারে। সেই জন্য তো আর্টিকেল 32 আমাদের কনস্টিটিউশনে রয়েছে যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে সুপ্রিম কোর্ট কিন্তু এই ব্যাপারটা দেখবে এবং হাইকোর্টের দ্বারস্থ হলেও হাইকোর্টও কিন্তু এই ব্যাপারটা দেখবে। রাইট টু কনস্টিটিউশন রিমেডি আমরা পড়বো আর্টিকেল 32-র মাধ্যমে। এবার দেখুন এখানে বলছে প্রহিবিশন অফ কম্পালসরি সার্ভিস। এবার দেখুন বলছে প্রহিবিশন অফ কম্পালসরি সার্ভিসেস আর্টিকেল 23। তো এটা কি বলছে? এখানে বলছে ধরুন আমাদের দেশে কোনো রকম বিপর্যয় আসলো, আমাদের সৈন্য দরকার, অর্থাৎ আমাদের আর্মি দরকার, আর্মি কমে গেছে, প্রয়োজনীয় আর্মি কমে গেছে। তো সেই কন্ডিশনে কিন্তু স্টেট বা রাষ্ট্র, দেশ আপনাকে ফোর্স করতে পারে, আপনার ওপর জোর করতে পারে যে আপনার ফ্যামিলি থেকে যে কোনো একজনকে আর্মিতে যোগ দেওয়ার জন্য, দেশের সেবা করার জন্য আর্মি কিন্তু যোগ দেওয়ার জন্য বলতে পারে। স্টেট কিন্তু এটা বলতে পারে। স্টেট বলতে এখানে আমি রাজ্য বোঝাচ্ছি না, এখানে স্টেট বলতে রাষ্ট্র বোঝাচ্ছি। তো দেখুন এখানে সেইটাই বলা রয়েছে, আন্ডার দিস আর্টিকেল দ্য স্টেট ক্যান ফোর্স পিপল টু ডু কম্পালসরি সার্ভিস ফর পাবলিক পারপোসে যে কোনো কাজে কিন্তু স্টেট আপনাদের উপর জোর করতে পারে। কিন্তু আমাদের ভারতবর্ষে এটা কিন্তু হয় না। কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন বিভিন্ন যে হলিউডের মুভিগুলো আছে সেখানে দেখবেন যে আমেরিকা এবং এই টাইপের কিছু কান্ট্রি রয়েছে যেখানে কিন্তু প্রত্যেকে ম্যান্ডেটরি কিন্তু সেখানে একটা টাইমের জন্য আর্মিতে সার্ভ করতে হয়। আমেরিকা, জার্মানি এই টাইপের কিছু কান্ট্রিগুলোতে কিন্তু ম্যান্ডেটরি সার্ভ করতে হয়, কিন্তু ভারতবর্ষে এটা প্রয়োজন হয় না, কারণ ভারতবর্ষের জনসংখ্যা এত বেশি যে তাদের ফোর্স করার প্রয়োজন হয় না, তারা নিজে থেকেই কিন্তু আর্মিতে যাওয়ার জন্যে অনেকেই মুখিয়ে থাকে। তার কারণ এটা আমাদের একটা রেসপেক্টেবল জব মানা হয়। এখানে হয়তো আপনার সুযোগ সুবিধা অতটাও পাওয়া যায় না, কিন্তু এটা কিন্তু অনেকটা রেসপেক্টেবল জব মানা হয় এবং এটাকে কিন্তু রেসপেক্ট দেওয়া হয় সাধারণ মানুষের দ্বারা। তো সেহেতু কিন্তু আমাদের এখানে অতটা প্রবলেম হয় না। আর আমাদের ভারতবর্ষে এই টাইপের কোনো প্রবলেম হবে না যে স্টেট আপনাকে জোর করছে কোনো একটা পাবলিক পারপোসের জন্য কোনো রকম কাজ করার জন্য। তবে অন্য দেশে কিন্তু এটা দেখা যায়। নেক্সট দেখুন প্রহিবিশন অফ চাইল্ড লেবার আর্টিকেল 24।
আমি জাস্ট ফর অ্যান এক্সাম্পল আর্টিকেল 23 একটা বলছি, এক্সাম্পল দিচ্ছি। একটা মুভি রয়েছে রিসেন্টলি বেরিয়েছে মুলান বলে। দেখুন এটা একটা কাল্পনিক স্টোরি, কাল্পনিক কিনা জানি না, তবে একটা স্টোরি যেখানে মুলান বলে একজন মেয়ে রয়েছে, সেখানে কিন্তু তাকেও কিন্তু এখানে যুদ্ধে যেতে হয়েছিল। এটা একটা চায়নার মুভি, এই রিলেটেড কিন্তু একটা অ্যানিমেশন মুভিও রয়েছে, তারপরে কিন্তু একটা মুভি বেরিয়েছে। তো এখানে দেখবেন তাকে যুদ্ধে যেতে হয়, তো এই টাইপের কিন্তু যেতে হয়। এবং আপনারা বিভিন্ন হলিউডের মুভিতেও দেখে থাকবেন যে তাদের কিন্তু পাবলিক পারপাসের জন্য আর্মিকে সার্ভ করতে হয়। নেক্সট দেখুন প্রোহিবিশন অফ চাইল্ড লেবার আর্টিকেল 24। তো আর্টিকেল 24 শিশুদের কারখানা তারপর শ্রমমূলক যে কাজ সেখান থেকে কিন্তু দূরে থাকার অধিকার দিয়েছে। আর এই যে আর্টিকেল 24, এই আর্টিকেল 24 বলছে 14 বছরের কম বয়স্ক শিশুদের খনি কারখানা এছাড়া অন্যান্য যে বিপজ্জনক কাজ, যেমন ধরুন নির্মাণ কার্য, রাস্তা নির্মাণ, রেলপথ নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে। তাদের এই ক্ষেত্রে কাজ করা এখানে ম্যান্ডেটরি নয়, এবং তাদের উপর জোর করা হলে তখন কিন্তু তারা না হলেও তার পাশের কোনো ব্যক্তি বা তার ঘনিষ্ঠ কেউ এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারে। তবে মনে রাখবেন, তবে ক্ষতিকর নয়, শিশুদের ক্ষেত্রে ক্ষতিকর নয় এমন কোনো কাজে কিন্তু নিযুক্তি নিষেধ করা হয়নি। তো এই হচ্ছে আর্টিকেল 24, সেটাই বলা রয়েছে। দেখুন প্রোহিবিশন অফ চাইল্ড লেবারকে কিন্তু প্রোহিবিট করা হয়েছে, এবং চাইল্ড বিলো দ্য এজ অফ 14 ইয়ার্স উইল নট বি অ্যালাউড টু ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ, মাইন্স অর ইন আদার ডেঞ্জারাস প্লেসেস সো দ্যাট দেয়ার হেলথ ইজ নট অ্যাডভার্সলি অ্যাফেক্টেড, তাদের হেলথে যাতে কোনো রকম অ্যাফেক্ট না পড়ে। তো এই ছিল আজকে আমাদের ছোট্ট আলোচনা বলা ভুল, অ্যারাউন্ড লেকচারটা হয়ে গেছে কত মিনিটের, 21 মিনিটের লেকচার হয়ে গেছে। তো নেক্সট ডে আমরা আর্টিকেল 25 থেকে 30 আলোচনা করবো, এবং তারপরে আমরা আর্টিকেল 32 কনস্টিটিউশনাল রিমেডি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে জানবো। তো এই ছিল আমাদের আলোচনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের লেকচার পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তবে আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।